আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো বিসিএস পরীক্ষায় খুবই ইন্টারেস্টিং দুইটা জিনিস আছে মাঝে মাঝে, খুব যে ফ্রিকুয়েন্টলি আসে তা না। সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। ইংরেজিতে এই দুইটা জিনিসকে আমরা বলি পারমুটেশন এবং কম্বিনেশন। তো এই পারমুটেশন এবং কম্বিনেশন এটা আসলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন বা এইচএসসি সায়েন্সে করেছেন তাদের ক্ষেত্রে আসলে এটা কঠিন কোনো কিছু না, কিন্তু যারা আসলে সায়েন্স বাদে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের ক্ষেত্রে হয়তো এটা একেবারেই নতুন। তো এই কারণে আমি বিন্যাস এবং সমাবেশ, যদিও ছোট একটা টপিক, কিন্তু যেহেতু আপনাদের কাছে অনেকের কাছে একেবারে নতুন টপিক, সেই কারণে আমি পারমুটেশন এবং কম্বিনেশন, তার মানে বিন্যাস এবং সমাবেশের উপরে দুইটা আলাদা ভিডিও বানাবো কেমন। এবং এখানে আমি একেবারে বেসিক থেকে শুরু করে নেমোনিক সহ কী করে আপনি যদি একটা প্রশ্ন আসে বিসিএস এইখান থেকে বা কোনো চাকরির পরীক্ষায় কী করে সমাধান করতে পারবেন সেটা দেখাবো। তো আজকে আমরা মেইনলি বিন্যাস নিয়ে ফোকাস করবো কেমন, বিন্যাস নিয়ে যত বিষয়াদি আছে সেগুলো দেখব। তো হলে বিন্যাস জিনিসটা কি আসলে? বিন্যাস হচ্ছে আমরা কতকগুলো বস্তু বা সংখ্যা থেকে কয়েকটি বা সব কয়টি বা নির্দিষ্ট কয়েকটি প্রতিবার নিয়ে যতভাবে বিন্যস্ত করতে পারি বা ততভাবে সাজাতে পারি সেটাকেই একবারে আমরা বলি হচ্ছে বিন্যাস। যেমন উদাহরণ যদি আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা, আমরা জানি এ বি সি, এটা হচ্ছে তিনটা লেটার, তাই না? এই তিনটা হচ্ছে তিনটা বর্ণ। এখন আপনাকে যদি বলা হয় এই যে তিনটা বর্ণ আছে এ বি সি, এইখান থেকে প্রত্যেকবারে আপনি দুইটি করে বর্ণ নেবেন, নিয়ে কতভাবে সাজাতে পারবেন? তাহলে দেখুন, আমরা যদি প্রত্যেকবারে দুইটি করে বর্ণ নিই কতভাবে সাজাতে পারি? একটা হচ্ছে আমি এ বি দিতে পারি, একটা হচ্ছে বি এ দিতে পারি, আবার এসি দিতে পারি, আবার সি এ দিতে পারি, আবার বিসি দিতে পারি, আবার সিবি দিতে পারি। তাহলে দেখুন এই ছয়ভাবে আমি সাজাতে পারি এই তিনটা বর্ণ থেকে, এ বি বি এ, এসি সি এ, বিসি সিবি। এই যে এই তিনটা বর্ণ থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক বা শুধুমাত্র দুইটা বর্ণ নিয়ে আমি এই যতভাবে সাজাতে পারলাম এটাকেই আমরা বলছি হচ্ছে বিন্যাস। তাহলে এখানে বিন্যাস কত হচ্ছে? বিন্যাস হচ্ছে 6। এই 6 হচ্ছে এখানে তাহলে আনসার, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বিন্যাস। এখন আপনার প্রশ্নগুলো আসলে এভাবে আসে যে এইখান থেকে এতগুলো নিয়ে কী করে বিন্যাস করলে বিন্যাস কত হবে, এইটা কত হবে, ওইটা কত হবে, এই টাইপের প্রশ্নগুলো আপনাদের আসবে। আমরা একটু পরে যখন আমরা উদাহরণগুলো সলভ করবো, বিসিএসের প্রশ্নগুলো সলভ করবো, তখন আমরা বুঝতে পারবো। তো চলুন আমরা বিন্যাসের সূত্রটা দেখে নিই। বিন্যাসের সূত্র দেখলে আপনাদের একটা চিহ্ন সম্পর্কে ধারণা থাকা লাগবে, সেটা হচ্ছে এইটা। এই চিহ্নটা কি? এই চিহ্নটাকে আমরা এতদিন জানতাম কি, এটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এই যে বিস্ময়সূচক চিহ্ন, এই বিস্ময়সূচক চিহ্নকে যখন কোনো একটা সংখ্যার পরে আমরা লিখব, ফর এক্সাম্পল 4, তারপরে এই সংখ্যার পরে লিখলে এইটার নাম আমাদের বিন্যাসের ক্ষেত্রে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? বিন্যাস এবং সমাবেশে মনে রাখবেন এই যে বিস্ময়সূচক চিহ্ন এটাকে আমরা বলে থাকি ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তাহলে কারোর পরে যদি আমরা একটা এইভাবে চিহ্ন দিই তাহলে এটা না হবে 4 ফ্যাক্টোরিয়াল, যদি 5-এর পরে লিখি 5 ফ্যাক্টোরিয়াল, এইভাবে। আর এই ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এখানে আমাদের 4-এর মানটা 4 থেকে কমতে কমতে 1 পর্যন্ত গিয়ে গুণ হতে হতে যাবে। তাহলে 4, 3, 2, 1। আবার যদি 6 ফ্যাক্টোরিয়াল হতো তাহলে মানটা কী হইতো? 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে এভাবে আমরা ফ্যাক্টোরিয়ালের মান বের করি। যত ফ্যাক্টোরিয়াল হবে তত থেকে গুণ করতে করতে আমরা একেবারে 1 পর্যন্ত যাব। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান। এখন সূত্র অনুসারে আমাদের ফ্যাক্টোরিয়ালের যে সূত্র আছে বা আমাদের বিন্যাসের যে সূত্র, এই সূত্র অনুসারে ছোটো করে দিয়ে একটু, সূত্র অনুসারে যে আমাদেরকে যদি বলে যে n সংখ্যক বস্তু থেকে প্রতিবার r সংখ্যক বস্তু নিয়ে কতভাবে বিন্যাস করা যাবে বা বিন্যস্ত করা যাবে, বা এভাবে লেখা থাকতে পারে সাজানো যাবে। তার মানে কি আপনার কাছে বিন্যাস জানতে চাইছে। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে, আমরা যেহেতু বিন্যাস ইংরেজি কি পারমুটেশন, তাই না? এই পারমুটেশনের পিটাকে আমরা ব্যবহার করব। পিকে ব্যবহার করলে আমাদের যত সংখ্যক বস্তু থেকে নিব সেটা আমরা উপরে রাখবো, তাহলে এন, তারপরে আমাদের পারমুটেশন, যত সংখ্যক বস্তু নিব সেটাকে আমরা নিচে রাখবো আর। এইভাবে আমরা প্রকাশ করব। তারপরে আমরা কি করব, উপরের জিনিসটার ফ্যাক্টোরিয়াল মানে যতগুলো বস্তু থেকে নিব ডিভাইডেড বাই যতগুলো বস্তু থাকবে তার থেকে যতগুলো নিব তার মাইনাস করে ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র, যে এন পারমুটেশন আর সমান
n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে nটা কি, n হচ্ছে মোট উপাদান, মানে যতগুলো বস্তু থেকে নিব। আর r জিনিসটা কি, r হচ্ছে আমরা উপাদান সংখ্যা, মানে যতগুলো উপাদান আমরা নিব। তাহলে যতগুলো থেকে নিব সেটা হচ্ছে আমাদের, বা মোট উপাদান হচ্ছে আমাদের n, আর যতগুলো নিব সেইখান থেকে হচ্ছে আমাদের উপাদান সংখ্যা বা r। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে উপরেরটাকে আমরা চিন্তা করি, যেমন ABC আমরা বললাম যে এই তিনটা বর্ণ থেকে প্রত্যেকবার দুইটা করে নিয়ে আমরা কতভাবে সাজাতে পারবো। তাহলে এইটা এখন আমরা এই সূত্র দিয়ে করি। তাহলে এইটা যদি আমাদের প্রশ্ন হয় আমরা কি করতে পারি, এখানে তিনটা বর্ণ আছে, তার মানে n এর মান 3, p কয়টা বর্ণ করে নিতে হবে, দুইটা করে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এইটাই হচ্ছে আমাদের মান। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 মানে 1, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই। তাহলে 1 1 কেটে গেল, 3 দুগুণে 6, এই 6 আনসার। বুঝে গেছে? এটাই হচ্ছে আমাদের বিন্যাস। এখন আমরা বেসিক আমরা বুঝে ফেলেছি, আমাদের আর কিচ্ছু বোঝা লাগবে না। বেসিক এতটুকু যদি বুঝে থাকেন তাহলে বিন্যাসের অঙ্ক একেবারে ইজি। এখন আসি আমরা কী কী টাইপের হতে পারে, আমাদের কী কী টাইপের প্রশ্ন এখান থেকে আসতে দেখা যায়। তো বিন্যাসের প্রশ্ন খুবই সোজা হয়, মোটামুটি শুধুমাত্র এই 6 টাইপের অঙ্ক যদি করে যান তাহলে আর কোনো কিছু আপনার লাগবে না। তো এই 6 টাইপের অঙ্ক কি, সাধারণ টাইপের কিছু অঙ্ক আসতে পারে, কিছু আসতে পারে ভিন্ন ভিন্ন জিনিস থেকে নিয়ে বিন্যাস করতে বলতে পারে, পুনরাবৃত্তিমূলক বিন্যাস করতে বলতে পারে, সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস আসে, বিভিন্ন শর্ত প্রয়োগ করে আপনাকে বিন্যাস নির্ণয় করতে বের করতে পারে। আর একটা খুবই মজাদার বিষয়, সেটা হচ্ছে চক্রবিন্যাস। এই যে 6 টাইপ, এই 6 টাইপের অঙ্কই আমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। এখন আমরা এক এক টাইপ করে আমরা শিখি কী করে আমরা করতে পারি। যেমন প্রথমটা হচ্ছে সাধারণ অঙ্ক, সাধারণ টাইপের বিন্যাস আপনাদের দিতে পারে। যেমন আপনাকে ধরুন প্রশ্ন করলো যে শাহবাগ, আমি এস লিখলাম, এস মানে হচ্ছে শাহবাগ। আপনাকে বলা হলো শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার 3টা ভিন্ন ভিন্ন রাস্তা আছে। তাহলে এস মানে শাহবাগ, এফ মানে ফার্মগেট। এই শাহবাগ থেকে ফার্মগেটে যেতে আমরা 3টা পথে যেতে পারি। এই মনে করুন একটা পথ, এই মনে করুন 2টা পথ, এইটা মনে করুন 3টা পথ। তারপরে ফার্মগেট থেকে বনানী যাবার 4টি রাস্তা আছে। বি মানে মনে করুন বনানী, এইখান থেকে আবার বনানী যাইতে আরও 4টা রাস্তা আছে। তাহলে 1 2 3 4। প্রশ্ন হচ্ছে শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়ার কয়টি রাস্তা আছে। তার মানে আপনি প্রথমে শাহবাগ থেকে ফার্মগেটে যাবেন, যে কোনো 3টা রাস্তায় যেতে পারেন। আপনি এই রাস্তায় যেতে পারেন, আপনি এই রাস্তায় যেতে পারেন, আবার আপনি নিচের রাস্তায় যেতে পারেন। এবং সেইখান থেকে আপনাকে বনানী যেতে হবে যে কোনো একটা রাস্তায়, 4টা রাস্তার ভিতরে, এই 1 2 3 আর এই হচ্ছে 4টা। এইভাবে গেলে আপনি টোটাল কতভাবে যেতে পারবেন, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন খেয়াল করে দেখুন, আমি যদি এই প্রথম পথটাতে আসি, এটা মনে করলাম প্রথম পথটাতে যদি শাহবাগ থেকে ফার্মগেটে আসি, এখানে ফার্মগেটে আসলাম। ফার্মগেটে আসার পরে যে কোনো পথ দিয়ে আমরা যাইতে পারি, এটা দিয়ে যাইতে পারি, এটা দিয়ে যাইতে পারি, অথবা আমরা এটা দিয়েও যাইতে পারি, এটা দিয়েও যাইতে পারি, যে কোনো পথ দিয়ে যাইতে পারি। আবার যদি আমরা দ্বিতীয় পথ দিয়েও আসি, ফার্মগেটে আসার পরে এই 4টা পথের যে কোনো পথ দিয়ে যাইতে পারি। আবার যদি আমরা তৃতীয় পথ দিয়েও আসি, তার মানে এই ফার্মগেট থেকে 4টা পথের যে কোনো একটা পথে বনানী দিয়ে যাইতে পারি। তাহলে এইখানে মোট হচ্ছে 3টা পথ আছে, এই 3টা পথের যে কোনো দিয়ে আসতে পারি। এইখানে মোট 4টা পথ আছে, এই ফার্মগেটে আসার পরে এই 4টা পথের যে কোনো একটা পথ দিয়ে আমরা যাইতে পারি। তার মানে কি, টোটাল আমরা যদি শাহবাগ থেকে বনানীতে যাই তাহলে কত পথে আমরা যাইতে পারবো। তাহলে এইখান থেকে 3টা পথ যে কোনো একটাতে যাইতে পারি, গুণ এইখান থেকে 4টা পথে যে কোনো একটাতে যাইতে পারি। তার মানে টোটাল আমরা 12টি উপায়ে হচ্ছে এই শাহবাগ থেকে ফার্মগেটে এবং সেইখান থেকে বনানীতে যাইতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন মনে করুন এই প্রশ্নটার সাথে আরেকটা জিনিস অ্যাড করে দেওয়া আছে যে এই শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার 3টা ভিন্ন ভিন্ন রাস্তা আছে, ঠিক আছে। আবার ফার্মগেট থেকে বনানী যাওয়ার 4টা রাস্তা আছে, এটাও ঠিক আছে। তারপরে আপনাকে প্রশ্ন করলো যে শাহবাগ থেকে বনানীতে যাওয়ার একটা উড়োজাহাজের রাস্তা আছে, বা প্লেনের একটা রাস্তা আছে, বা কী বলা হয়, আকাশপথে যাওয়া যায়। তখন কি করবেন? তখন দেখুন এইখান থেকে আরেকটা পথে এখানে যাওয়া যাচ্ছে, তার মানে এই 12টার সাথে তখন আরেকটা যুক্ত হবে, তখন হচ্ছে 13টা হবে। ঠিক আছে, যদি প্লেনের কথা বলা থাকে তাহলে আনসার হবে 13, আর যদি কিছু না বলা থাকে তাহলে আনসার 12। এখন 12 কী করে হলো বুঝতে পেরেছেন, যে এখানে 3টা পথ, এই 1 2 3 4, 4টা পথ হলো। আবার এখানে 1 2 3 4, 4টা পথ হলো, তাহলে 4 4 8। আর এইখান থেকে আবার 1 2 3
4, আরও 4টা বোতল, তাহলে 3 4 12, এইভাবে 12ভাবে না যাইতে পারি। তো এত কষ্ট করে গুনে গুনে না বের করে আমরা জাস্ট গুণ করে দিলে হয়ে যাচ্ছে, এই কারণে আমরা 3কে 4 দিয়ে গুণ করে দিয়েছি। বোঝা গেল? তাহলে এটা আমাদের এক টাইপের প্রশ্ন। যদি এরোপ্লেনের কথা বলে তাহলে আরেকটা পথে আমরা যাইতে পারি, সেক্ষেত্রে আমাদের আর এক যোগ করতে হবে। গেল? এখন আসুন আরেকটা প্রশ্ন আমরা সলভ করি, তাহলে এই টাইপের প্রশ্ন শেষ। কেমন? যেমন একটি কক্ষে যাবার 4টি দরজা আছে, কতভাবে একজন মানুষ সেখানে ঢুকতে আবার বেরোতে পারে? তাহলে আমরা কি করছি, এখানে ঢুকতে হবে বেরোতে হবে, তাহলে আমরা মনে করি এইটা হচ্ছে 4টা দরজা, এটা একটা দরজা, এটা একটা দরজা, এটা একটা দরজা, এটা একটা দরজা, 4টা দরজা। এই 4টা দরজা যদি আমরা ঢুকতেও পারি, তাহলে এক দরজাতে কয়বার ঢুকতে পারি? 1 2 3 4, 4বার ঢুকতে পারি। আবার বলছে একই দরজা দিয়ে আমাদেরকে বেরোতে হবে, তাহলে বেরোতে কত পারি? প্রত্যেক দরজা থেকে একবার বেরোতে পারি, 1 2 3 4, তাহলে আমরা 4বার ঢুকতে পারছি, 4বার বেরোতে পারছি, তাহলে টোটাল কত হলো? 16বার। তাহলে 16 হচ্ছে আমাদের আনসার, যে কতবার ঢুকতে বেরোতে পারবো, টোটাল হচ্ছে 16বার। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা করব, যতগুলো পাথওয়েতে থাকবে পাথওয়েগুলো বের করে আমরা গুণ করে দিব। এটাই হচ্ছে সাধারণ অঙ্ক, এইভাবে বিন্যাস আসতে পারে। এখন আসুন ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যদি আপনাকে বিন্যাস করতে বলে, যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, যে কাউশনস, কাউশনস শব্দটি থেকে প্রতিবারে 4টি নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করা সম্ভব। তার মানে এখানে জানতে চাইছে যে এই যে ক্যাউশন, এই ক্যাউশন শব্দ থেকে প্রত্যেকবার 4টি করে বর্ণ নিয়ে আমরা কতভাবে বিন্যাস করতে পারবো। ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করা মানে কি? বিন্যাস করতে বলবো। তাহলে আমরা কি জানি ক্যাউশনতে কয়টা শব্দ আছে, কয়টা বর্ণ আছে আগে দেখি আমরা। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা বর্ণ আছে, টোটাল 8টা বর্ণ। এখন আমরা কি জানি, টোটালকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে। আর কতগুলো নিতে বলছে? প্রতিবারে 4টি নিতে বলছে, তাহলে আমরা 4 হচ্ছে আমাদের আর এর মান। এখন আমরা কি জানি? আমরা জানি যে এন পি আর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে এন এর মান কত? 8, পি এর মান কত? 4, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এখান থেকে আমরা যদি করি তাহলে আনসার আমাদের হয়ে যাবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে কি জানি? 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। আর নিচে কত হচ্ছে? 8 থেকে 4 বিয়োগ করলে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে এই 4 গুণ 2 গুণ 1, 4 গুণ 2 গুণ 1 কেটে দিলাম, তাহলে থাকে কত? 8 গুণ 7 গুণ 6 গুণ 5, 8 গুণ 7 গুণ 6 গুণ 5। এইটা করলে যত হবে ততই আমাদের আনসার। তাহলে আনসার কত হচ্ছে? 1680, 1680 হচ্ছে আনসার। বোঝা গেল? এটাই জানতে চেয়েছে এখানে। এই প্রশ্নটা আসতে পারে এই টাইপের। কেমন? তাহলে এটা একটা হয়ে গেল। এখন মজাদার বিষয় দেখুন, আমরা তো এত কষ্ট করে ক্যালকুলেশন করে 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 বের করলাম, তাই না, যে কত টাইপের আসতে পারে। তো এত কষ্ট করে আপনি কাটাকাটি না করে এখান থেকে শর্টকাটে আমরা মানটা বের করতে পারি, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কী করে শর্টকাটে এই 8p4 এর মান আমরা বের করতে পারি। খেয়াল করুন, এন এর মান যত থাকবে ততকে আমরা নিচে আর এর মান যত থাকবে ততবার আমরা কমায় কমায় গুণ করব। তাহলে এন এর মান এখানে 8 আছে, 8, আর আর এর মান কত আছে? 4 আছে, তার মানে 4বার আমরা গুণ করব কমায় কমায়। তাহলে 8 একবার কমিয়ে 7 দুইবার হলো, একবার কমিয়ে 6 একবার কমিয়ে 5, তার মানে 8 গুণ 7 গুণ 6 গুণ 5, এইভাবে গুণ করলে এটাই মান হয়ে যাবে। ঠিক আছে, একই আনসার হবে। আচ্ছা, তাহলে এটা শেষ। এখন মজাদার বিষয় হচ্ছে কয়েকটা বিষয় আছে যেগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে এই ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে যদি বিন্যাস তৈরি করতে বলে। কি? যেমন একটু ছোটো করে দিই, যেমন এই প্রশ্নটা দেখুন, মিসিসিপি শব্দের বর্ণগুলোর বিন্যাস সংখ্যা নির্ণয় করো। এইখানে আর আমাদের কিচ্ছু বলেনি, জাস্ট বলেছে এই শব্দগুলোর বিন্যাস সংখ্যা নির্ণয় করো। এখন মজাদার বিষয় হচ্ছে এই টাইপের যদি কোনো একটা ম্যাথ আপনাদেরকে দিয়ে দেয় যেখানে দেখবেন একটা বর্ণ বারবার আছে। ফর এক্সাম্পল মিসিসিপিতে কয়টা বর্ণ আছে? টোটাল আছে 11টা বর্ণ, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 11টা বর্ণ আছে। তাহলে এখানে এন এর মান হচ্ছে 11, এন এর মান হচ্ছে 11। এখন কথা হচ্ছে এই 11টার ভিতরে আবার আয় আছে কয়বার? 1 2 3 4, তাহলে 4টা আয় আছে। এস আছে কয়টা? 1 2 3 4, 4টা এস আছে। আবার এখানে এম একবারই আছে, পি দেখুন আবার 2টা আছে, তাহলে পি আছে কয়টা? 2টা। এরকম কোনো একটা বিন্যাস যদি আপনাদেরকে করতে দেয় যে এখানে একটা বর্ণ বারবার থাকে, এই টাইপের হলে কি করবেন? তখন আমরা এই যে আমরা তো জানি যতগুলো বর্ণ নিতে হয় ততগুলোকে আমরা আর প্রকাশ করি,
কিন্তু যদি কতগুলো বর্ণ নিতে হয় এই টাইপের না বলে জাস্ট আপনাদেরকে বলে দেয় যে বিন্যাস বের করো, বিন্যাস করো, সেক্ষেত্রে তো কতগুলো বর্ণ নেওয়া লাগছে সেটা তো আপনাদেরকে বলে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা যা যা থাকবে, মানে এন ফ্যাক্টোরিয়াল তো আমরা লিখবো কেমন, ডিভাইডেড বাই আমরা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখি, কিন্তু এখানে যেহেতু কতগুলো বর্ণ নিয়ে আমাদেরকে বিন্যাস করতে হবে সেটা বলা নেই, টোটালটা নিয়ে বিন্যাস করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এন ফ্যাক্টোরিয়াল উপরে লিখব ডিভাইডেড বাই এই যতগুলো বর্ণ বারবার থাকবে তাদেরকে বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করব। যেমন আমরা ধরো আই হচ্ছে আমাদের 4বার আছে, আইকে আমরা 8 দিয়ে প্রকাশ করলাম, এসকে আমরা পি দিয়ে প্রকাশ করলাম, আমরা পিকে কিউ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যতগুলো বর্ণ বারবার থাকবে তাদের ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাগ দিব। তাহলে এখানে আর অনেকবার আছে তাহলে আর ফ্যাক্টোরিয়াল, পি অনেকবার আছে পি ফ্যাক্টোরিয়াল, কিউ অনেকবার আছে কিউ ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে আমরা কি করব, আমরা হচ্ছে ভাগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করুন, এইভাবে যদি প্রশ্নটা আসে যে মিসিসিপি বর্ণের শব্দগুলোর বিন্যাস সংখ্যা কত, এখানে আর এর মান দেওয়া নেই, তার মানে কি এখানে অনেকগুলো বর্ণ আমাদের কমন আছে, যেমন এস 4বার আছে, আই 4বার আছে, পি 2বার আছে। এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে টোটাল যে বর্ণ থাকবে সেটা হচ্ছে এন, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানে আই কতবার আছে 4বার, তার মানে আর ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এস কতবার আছে 4বার, তার মানে পি ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আবার পি কতবার আছে 2বার, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। এইটাই হচ্ছে এন আনসার হবে। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল গুণ 4 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল গুণ কিছু না, কেমন। তাহলে 11 ফ্যাক্টোরিয়ালকে করলে কি হয়, 11 গুণ 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো। আর এখানে 4 ফ্যাক্টোরিয়াল থেকে যাচ্ছে, 4 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, আর থাকে কি 4 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 1। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কেটে দিয়েছি, বাকি থাকে কত আমাদের 4 দুগুণে 8, 2 2 কেটে যায়, আবার 3 দুগুণে 6, 2 2 কেটে যায়। তাহলে থাকে কত, থাকে হচ্ছে 11 গুণ 10 গুণ 9 গুণ 7, এত হচ্ছে। এতকেই যদি আমরা গুণ করি, গুণ করলে হয় হচ্ছে, আমরা একটু ক্যালকুলেটরে দেখি, 34,650, এটাই হচ্ছে আনসার। বোঝা গেল? আচ্ছা, এখন এইটা যদি বুঝতে অসুবিধা হয় আমরা সেম টাইপের আরেকটা উদাহরণ এখন আমরা দেখব, সেটা হচ্ছে ফ্রিডম। খেয়াল করে দেখুন, প্রশ্নটা এসেছে ফ্রিডম শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে। তাহলে এখানে কতগুলো বর্ণ নিতে হবে, বা আর এর মান দেওয়া নেই, তার মানে কি অনেকগুলো বর্ণ হয়তো একসাথে আছে। খেয়াল করে দেখুন, এখানে ই হচ্ছে 2বার আছে, তাহলে ফ্রিডমের টোটাল কয়টা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7। ফ্রিডমের টোটাল হচ্ছে আমাদের বর্ণ আছে 7টা, তাহলে এন এর মান হচ্ছে 7। কিন্তু আর যেহেতু দেওয়া নেই, তাহলে এখানে কি হবে, কোনো একটা বর্ণ হয়তো ডাবল আছে, এখানে ই বর্ণটা ডাবল আছে, তাহলে 2বার ই আছে, মানে 2 ই সমান হচ্ছে 2বার আছে, তাই না। তাহলে এটাকে আমরা আর এর মান ধরে নিলাম। তাহলে এখানে আনসারটা কত হবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এন এর মান কত, 7 ফ্যাক্টোরিয়াল, 2বার ই আছে মানে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এর আনসার। বা এটাকে যদি ভাঙি তাহলে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 গুণ 1, তাহলে 2 গুণ 1 2 গুণ 1 কেটে গেল, বাকি যেটা আছে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এত গুণ করলে যা হবে সেটাই আনসার। বোঝা গেল? আবার আরেকটা প্রশ্ন আমরা দেখি, ম্যাথমেটিক্স। এটা 38তম বিসিএসের প্রশ্নটা এসেছিল যে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো দিয়ে কতভাবে বিন্যাস বের করা যায়, এমসিকিউতে এসেছিল, কেমন, 38তম বিসিএসে। তাহলে এটাকে যদি আমরা করি, ম্যাথমেটিক্স শব্দটিতে কয়টা বর্ণ আছে মোট, আমরা এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বর্ণ আছে, তার মানে এখানে এন এর মান হচ্ছে 11, তাহলে এন এর মান হচ্ছে 11। আবার এখানে এমটা দেখুন 2বার আছে, তার মানে 2টা এম আছে, এটাকে আমরা 8 ধরে নিলাম। আবার এইখানে এ এর মান দেখুন 2টা আছে, তাহলে 2টা এ আছে, এটাকে আমরা পি ধরে নিলাম। আবার এখানে টি এর মান দেখুন 2টা আছে, টি, তাহলে 2টা টি আছে, এটাকে আমরা কিউ ধরে নিলাম। তাহলে এখন আমরা কি জানি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল, তাই তো। এইটা দিয়ে যদি করি আমরা, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যা হয় তাই সেটাই আমাদের আনসার। বুঝা গেল? এটা 38তম বিসিএসের প্রশ্ন এসেছে। তাহলে এইটা গেল হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যদি আমাদেরকে বিন্যাস বের করতে বলে আমরা কী করে বের করব। তাহলে 2টা টপিক আমাদের শেষ,
3 নম্বর যে টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস, এবং সব থেকে সহজ, আমি বলি বিন্যাসের সব থেকে সহজ হচ্ছে এই পুনরাবৃত্তিমূলক বিন্যাস। এখানে কি বলে যে কোনো একটা কতগুলো সংখ্যা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা আমরা নিয়ে কতভাবে বিন্যাস করতে পারবো। এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে যেখান থেকে বা যতগুলো সংখ্যা থেকে আমরা গ্রহণ করব সেটার মানে আমরা কি জানি n, আর যতগুলো নিব সেটার মানে আমরা কি জানি r। এটা সূত্র কি যদি পুনরাবৃত্তিমূলক এভাবে বলে তাহলে সূত্র হচ্ছে n⁻r, এটাই আনসার। ঠিক আছে, n⁻r হচ্ছে এখানে আনসার। এই টাইপের যদি প্রশ্ন আমাকে করে পুনরাবৃত্তিমূলক বিন্যাস, যেমন আমরা একটা উদাহরণ দিই, সহজ উদাহরণ দিই, তারপরে কঠিন উদাহরণে যাচ্ছি। যেমন 10টি আঙুলে 13টি আংটি কতভাবে পরানো যাবে, তাহলে এখানে n এর মান কত, যতগুলো উপাদান থাকবে তার মানে n এর মান হচ্ছে 10, আর কতভাবে পরানো যাবে তার মানে এখানে r এর মান হচ্ছে 13। তাহলে আমরা উত্তর কি জানি, উত্তর হচ্ছে n⁻r, তার মানে এখানে আনসারটা হবে 10⁻13, এটাই হচ্ছে আনসার। এতটা ইজি পুনরাবৃত্তিমূলক বিন্যাস। তাহলে উপরেরটাতে আসি এবার। উপরেরটাতে খেয়াল করুন যে 1 2 3 4 5 6 অঙ্কগুলো যতবার ইচ্ছা ব্যবহার করে 3 অঙ্কের, 3 হচ্ছে r এর মান, কতগুলো সংখ্যা তৈরি করা যায়। তাহলে টোটাল কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6, এবং কতগুলো নিতে হবে আমাদেরকে, 3টা নিতে হবে। তাহলে আমরা কি জানি এখানে n এর মান হচ্ছে 6, r এর মান হচ্ছে 3। আমরা কি জানি এই অঙ্কের বিন্যাস সংখ্যার উত্তর কি, সমান 6⁻3। আমরা জানি n⁻r হচ্ছে সূত্র, তাহলে 6⁻3 এটা করলে যা হবে তাই আনসার, 216 হচ্ছে আনসার। বুঝে গেল, এখানে 10⁻13 আনসার। আবার এটা দেখুন একই রকম, যে 50,000 ভোটার 5 জন প্রার্থী থেকে একজনকে কতভাবে নির্বাচিত করতে পারে। এখানে একটা জিনিস ট্রিকি আছে, এই ট্রিকি জিনিসটা হচ্ছে আমরা জানি যে যারা বারবার ভোট দিতে পারবে তাই না, তারা হচ্ছে ভোটার। তাহলে এখানে আমরা জানি যেইখান থেকে নিই সেটা হচ্ছে আমাদের আর, তার আমরা প্রার্থীকে নিব, প্রার্থীকে নিয়ে তাদের হচ্ছে আমরা ভোট দেওয়াবো। তাহলে প্রার্থী যাদেরকে আমরা ভোট দিব তারা হচ্ছে এখানে n, এবং যারা বারবার নিয়ে ভোটটা দিবে, যারা কাজ করবে তারা হচ্ছে r। তাহলে কর্মী হচ্ছে এখানে r, এবং যাদের জন্য কাজ করবে তারা হচ্ছে n। তাহলে এইটাকেই যদি আমরা বিন্যাস করি বা নির্বাচিত করতে বলে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে n⁻r করব। n⁻r মানে কি, n হচ্ছে আমাদের এখানে 5 আর r মানে হচ্ছে 50,000, এটাই আনসার। ঠিক আছে, এতটা সোজা আমাদের পুনরাবৃত্তিমূলক বিন্যাস। 4 নম্বর যে টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে সংখ্যা গঠনের বিন্যাস, এবং এইটা একটু বুঝতে হবে আমাদেরকে, আমি একটু বোঝাই দিচ্ছি সুন্দর করে, কোনো সমস্যা নেই। যেমন আপনাকে একটা প্রশ্ন করলো যে 5 9 1 4, আপনাকে 4টা অঙ্ক দিল, 5 9 1 4 দিয়ে বলল এই সংখ্যাগুলো দ্বারা 5000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে। 5000-এর চেয়ে বড় বলেছে। আচ্ছা, এখানে যে অঙ্কগুলো আছে খেয়াল করুন, 5 9 1 4, এখন 5000 কত অঙ্ক বিশিষ্ট, 1 2 3 4 অঙ্ক বিশিষ্ট। তার মানে আমাদের 4 অঙ্ক বিশিষ্ট হচ্ছে একটা সংখ্যা গঠন করতে হবে। আমরা 4টা ঘর কাটলাম। এখন খেয়াল করুন এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আমাদের একক দশক শতক স্থানে যাই থাকুক, সহস্র স্থান যেটা, সহস্র স্থানে যদি আমরা 1 বসাই তাহলে কি সেটা 5000-এর থেকে বড় হবে। এইখানে যতই বাড়ান আপনি, কেমন, একক দশক শতকে আপনি যতই বাড়ান, যদি সহস্র স্থানে 1 থাকে তাহলে সেটা কি 5000-এর থেকে বড় হবে, আনসার হচ্ছে হবে না। যদি 4 বসান তাহলে কি বড় হবে 5000-এর থেকে, হবে না, কারণ এই ডান পাশে আপনি যাই বসান সেটা 5000 থেকে কম হবে। কিন্তু আমাদের শর্ত তো বলে দিয়েছে কি যে 5000 থেকে বড় হতে হবে। তাহলে এখানে যদি আমরা 9 বসাই তাহলে কি হবে, হ্যাঁ হবে, 9 বসালে এখানে 0 টিরো যাই থাকুক আমাদের 5000-এর থেকে বড় সংখ্যা হবে। যদি এখানে 4 বসাই তাহলে কি হবে, হবে না। যদি 5 বসাই তাহলে কি হবে, হ্যাঁ 5 বসালে এখানে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো 1 থেকে শুরু হয়েছে, 1 4, মানে এখানে 1 বসালেও সেটা হচ্ছে 5000 থেকে বড় হবে। তার মানে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি যে এই 4টা অঙ্ক দিয়ে যদি আমরা 5000-এর থেকে বড় কোনো সংখ্যা বের করতে চাই সেক্ষেত্রে অবশ্যই প্রথম যেই ঘরটা আছে এই প্রথম ঘরে আমাদের 5 অথবা 9 হওয়া লাগবে। বুঝাতে পেরেছি? তাহলে প্রথম ঘরে অবশ্যই আমাদের 5 অথবা 9 হওয়া লাগবে।
তাহলে আমরা এখানে লিখব যে প্রথম স্থানটি 5 এবং 9 দ্বারা পূরণ করা যাবে দুইভাবে, হয় 5 না হয় 2, দুইভাবে। তাহলে একটা বিন্যাস প্রথম স্থানের জন্য আসলো 2। বাকি যেই 3টা স্থান আছে, এই 3টা স্থানে বাকি যেই 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যার বাকি যে 3টা সংখ্যা আছে, কারণ একটা সংখ্যা তো আমরা প্রথম পজিশনে বসিয়ে দিয়েছি, সেটা 5 হোক অথবা 9, আমরা তো জানি না যে 5 বসিয়েছি নাকি 9 বসিয়েছি। আমরা কি জানি না। 5ও বসাতে পারি, 9ও বসাতে পারি, কারণ দুইটাই হচ্ছে 5000-এর বেশি হয়। তাহলে প্রথম স্থানটা যে কোনো একটা সংখ্যা, সেটা 5 অথবা 9, যে কোনো একটা সংখ্যা দ্বারা দুইভাবে আমরা পূরণ করে দিয়েছি। পূরণ করার পরে বাকি যেই 3টা স্থান আছে, এই 3টা স্থান পূরণের জন্য বাকি কয়টা সংখ্যা আছে? আমাদের 3টা সংখ্যা, কারণ 5 অথবা 9 যে কোনো একটা আমরা এখানে বসাই দিছি। তার মানে কি 4টার ভিতরে বাকি 3টা সংখ্যা আমাদের বাকি আছে। তাহলে বাকি যেই 3টা স্থান, এই 3টা স্থান পূরণের জন্য আমাদের 3টা থেকে 3টাই নিতে হবে। তার মানে কি 3p3। তাহলে বাকি 3টা স্থান, 5 অথবা 9 এবং 1, 4, এই 3টা সংখ্যা দ্বারা পূরণ করা যাবে সমান 3p3 ভাবে, কারণ 3টা আছে সংখ্যা, আমরা 3টা থেকে 3টাই নিচ্ছি। এই 3p3 এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিরেক্টলি 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। কেন সেটা পরে আমি বলছি কেমন ভাবে। তাহলে এটা করলে কত হয়? আমাদের 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 দুগুণী 6, 6 ভাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আনসার কত হচ্ছে? আনসার হচ্ছে প্রথম স্থানকে আমরা বসাইতে পেরেছি 2 ভাবে, আর লাস্টের সংখ্যা 3টা স্থানকে আমরা বাকি 3টা অঙ্ক দিয়ে বসাতে পেরেছি 6 ভাবে। তাহলে আমাদের বিন্যাস করা যাবে, গুণ করে দিব ওই যে প্রথম অঙ্কের মতো। তাহলে 2 গুণ 6 মানে 12 ভাবে। তাহলে এটাই হচ্ছে আনসার। এখন কথা হচ্ছে আমরা 3p3-কে 3 ফ্যাক্টোরিয়াল কী করে লিখতে পারি? এখানে n এর মান আর r এর মান সমান আছে দেখুন, তাই না? তাহলে আমরা জানি যে npr সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে খেয়াল করে দেখুন যে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা কি লেখা সম্ভব? কোনো কিছুকে আপনি কি 0 দিয়ে ভাগ করতে পারবেন? ভাগফলটা কী হবে? অসংজ্ঞায়িত। এই কারণে এই ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বা হচ্ছে আমাদের যেই বিন্যাসের ক্ষেত্রে, এই বিন্যাসের ক্ষেত্রে আমরা 3p3-কে ডিরেক্টলি 3 ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। ঠিক আছে? কারণ কি আমরা যদি এটা নর্মাল সূত্র দিয়ে করতে যাই তাহলে আমাদের দেখা যাবে একটা অসংজ্ঞায়িত মান আসবে। এটা আরও ব্যাখ্যা আছে, অত কঠিন ব্যাখ্যা আমি গেলাম না, আমি জাস্ট এতটুকু বলে দিচ্ছি যে কোথাও যদি 3p3 মানে n আর r এর মান সমান পান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্টলি এই n এর মানটাই ফ্যাক্টোরিয়াল করে দেবেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আনসার। আমি আশা করি এটা বোঝাতে পেরেছি। এবার আরও কয়েকটা দেখি, তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। যেমন আপনাকে একটা প্রশ্ন করা হলো 1, 2, 3, 4, 5, 6 অঙ্কগুলো প্রতি সংখ্যায় একবার ব্যবহার করতে পারবো। কেমন? প্রত্যেকটা সংখ্যায় আমরা একবার ব্যবহার করতে পারবো। আমাদের টাস্কটা কি? টাস্কটা হবে যে এই অঙ্কগুলো দিয়ে আমরা কতগুলো সংখ্যা গঠন করব, যেই সংখ্যাগুলো অবশ্যই 4000 থেকে বড় হতে হবে, কিন্তু 5000 থেকে ছোট হতে হবে। তাহলে আগের শর্ত ছিল 5000 থেকে বড় হতে হবে, এইখানে শর্ত হচ্ছে 4000 থেকে বড় হতে হবে, কিন্তু 5000 থেকে ছোট হতে হবে। তাহলে এই 5000 থেকে বড় এবং 4000 থেকে বড় এবং 5000 থেকে ছোট যদি হতে হয়, তাহলে প্রথম যে সংখ্যাটা, এই প্রথম সংখ্যাটাকে অবশ্যই 4 হতে হবে, তাই না? কারণ 4 হলে তারপরে যতই বসাই 5000 পর্যন্ত যাইতে পারবো। এখন যদি 3 বসায় 4000 থেকে ছোটো হয়ে যাবে, যদি 5 বসায় তাহলে 5000 থেকে বড় হয়ে যাবে। তার মানে কি আমরা এখানে প্রথম যেই সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের 4 স্থির থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে 4000 থেকে বড় এবং 5000 থেকে ছোট সংখ্যা গঠন করতে হলে সহস্র স্থানটি অবশ্যই 4 দ্বারা পূরণ করতে হবে। তার মানে কি বিন্যাস কত হবে? 1, কারণ একটা স্থান একটা অঙ্ক দিয়ে পূরণ করতে পারছি, তাহলে বিন্যাস কত হবে? 1, অর্থাৎ একভাবে পূরণ করতে পারবো। ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটা আমাদের পূরণ হয়ে গেছে সহস্রর।
বাকি কি আছে? একক, দশক, শতক স্থান। একক, দশক, শতক স্থান পূরণের জন্য আমাদের কয়টা সংখ্যা আছে? 4 বাদে 4 তো আমরা পূরণ করে ফেলেছি অলরেডি। তাহলে 1 2 3 4 5, 5টা অঙ্ক আছে। তাহলে বাকি যেই স্থানটা আছে আমাদের, বাকি স্থান কি কি আছে? 4 বাদে আমাদের বাকি স্থান আছে, আমি একটু ঘর কেটে দেখাই যে এইটা মনে করুন এটা 4 ফিক্সড, 1 2 3, 3টা স্থান আছে বাকি। এই 3টা স্থানের জন্য আমাদের অঙ্ক কয়টা আছে? 5টা। 1 2 3 4 5। তাহলে বাকি 4 বাদে বাকি 5টি থেকে 3টি অঙ্ক নিয়ে বাকি 3টি স্থান পূরণের উপায়। কত থেকে নিচ্ছি? মানে এখানে এন এর মান কত? এনপিআর মানে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে আমাদের 5, কতগুলো নিচ্ছি? 3, তাহলে NP3, তাহলে NP3 হচ্ছে আমাদের আনসার। এই NP3কে যদি এখন আমরা ক্যালকুলেশন করি কত লেখা যায়? আমাদের এখানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি করি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 5 20, 3 20 60, তাহলে 60 হচ্ছে আনসার, 60ভাবে। ঠিক আছে, তাহলে টোটাল বিন্যাস করা যাচ্ছে কত হবে? অতএব বিন্যাস সংখ্যা 4 পূরণ করতে পেরেছিলাম একভাবে, আর বাকি 3টা স্থান 60ভাবে, তাহলে 60 হচ্ছে আনসার। বুঝে গেল? এটা এভাবে আমরা করতে পারি। আরও কিছু অঙ্ক দেখি আমরা। আচ্ছা, আর অঙ্ক আমি উদাহরণ দেয়নি। আচ্ছা ঠিক আছে, কিন্তু উদাহরণ দেয়নি আমি আর করছি না এখন, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি। 5 নম্বর যে প্রশ্নটা আমাদের এসে থাকে এবং এইটাই বেশি আসে, সেটা হচ্ছে বিভিন্ন শর্ত প্রয়োগ করে আপনাকে বিন্যাস বের করতে বলবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, ডিএমসিয়ান। কেমন? ডিএমসিয়ান শব্দটিকে কতভাবে সাজানো যায়? শর্ত হচ্ছে প্রথমে সবসময় স্বরবর্ণ থাকা লাগবে। তাহলে প্রথমে সবসময় আমাদেরকে স্বরবর্ণ রাখতে হবে। প্রথমে স্বরবর্ণ রেখে বাকি জায়গাগুলোতে আপনি যা খুশি তাই রাখেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে, আচ্ছা ডিএমসিয়ান শব্দটির কয়টা শব্দ আছে আগে দেখি, মানে শব্দটিতে বর্ণ কয়টা আছে? 1 2 3 4 5। এই 5টার ভিতরে স্বরবর্ণ কয়টা আছে? শুধু এ আছে। তাহলে শর্ত অনুসারে স্বরবর্ণকে সবসময় আমরা প্রথমে রাখবো। তাহলে স্বরবর্ণ এ কে প্রথমে রাখলে প্রথম স্থানটি বিন্যাস সংখ্যা 1, কারণ এ দিয়ে আমরা একভাবে লিখতে পারবো, তাহলে 1। তাহলে 1 যদি বাদ দিয়ে দিই, বাকি কয়টা স্থান আছে? আমাদের 1 2 3 4, 4টা স্থান আছে। এই 4টা স্থান আমরা পূরণ করতে হবে কি দিয়ে? এই 4টা স্থান আমরা পূরণ করব বাকি যেই সংখ্যাগুলো আছে, বাকি যেই বর্ণগুলো আছে সেটা দিয়ে। এখন বাকি বর্ণগুলো দিয়ে যদি আমরা পূরণ করতে যাই, তাহলে আমরা কি লিখব? বাকি যেই 4টা বর্ণ আছে, এই 4টা বর্ণকে আমরা হচ্ছে 4টা স্থানে বসাবো, কারণ একটা স্থান আমাদের ফিক্স হয়ে গেছে। তাহলে বাকি, 1 মিনিট, ঠিক আছে, সরি একটু সময় নিতে হলো। আচ্ছা, তাহলে কইছিলাম আমরা, প্রশ্নটা বলেছিলাম। আচ্ছা, ডিএমসিয়ান শব্দটিকে কতভাবে সাজানো যায়? প্রথমে স্বরবর্ণ থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের শর্ত হচ্ছে প্রথমে স্বরবর্ণ থাকবে। তাহলে স্বরবর্ণ এই ডিএমসিয়ানের যে 5টা শব্দ আছে, 5টা বর্ণ আছে, বর্ণতরে একটাই আছে। তাহলে একটা স্বরবর্ণকে আমরা একটা স্থানে বা প্রথম স্থানে শুধুমাত্র একভাবে সাজাতে পারবো, কারণ এই তো একটাই আছে। বাকি কয়টা বর্ণ আছে? বাকি 4টা বর্ণ আছে। এই 4টা বর্ণকে বাকি 4টা স্থানে, বাকি 4টি বর্ণকে 4টি স্থানে সাজানো যায় 4p4, তাই তো?
4 ভাবে 4p4, আমরা জানি কি 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিই 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে 3 4 12, 12 2 24, তাহলে 24 হবে। তাহলে আনসার কত হবে? আনসার আমরা একে সাজাতে পারি, তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? বিন্যাস সংখ্যা হবে আমাদের একে সাজাতে পেরেছিলাম 1 ভাবে, ইন্টু আমরা বাকি 4টা বর্ণকে সাজাতে পেরেছি হচ্ছে 24 ভাবে, তাহলে 1 × 24, তার মানে 24 আনসার। বোঝানো গেছে? আগের মতোই অঙ্ক, জাস্ট ওইখানে ছিল বর্ণ দিয়ে, সরি অঙ্ক দিয়ে, আর এখানে হচ্ছে আমাদের বর্ণ দিয়ে, এটাই ডিফারেন্স। এখন আরও কিছু মজাদার অঙ্ক করি, যেমন পারমুটেশন, যার মানে কি বিন্যাস। এই পারমুটেশনেরই এখন আমরা বিন্যাস করব, ঠিক আছে? পারমুটেশন করব আমরা। শর্ত কি? শর্ত হচ্ছে পারমুটেশন শব্দটিতে যে ভাওয়েলগুলো আছে, এই ভাওয়েলগুলোর অবস্থান আমরা পরিবর্তন করব না, পরিবর্তন না করে আমরা পুনরায় সাজাবো। এখন একটা জিনিস মনে রাখবেন, সেটা পরে বলছি আমি, ঠিক আছে? আগে কতভাবে সাজানো যায় সেটা আমরা বের করি, তারপরে আমি বলে দিচ্ছি। এখানে একটা ট্রিক আছে, সেটা বলে দিব আমি। তাহলে খেয়াল করুন যে পারমুটেশন যে বর্ণটি, এখানে আমাদের এই শব্দটি, এখানে বর্ণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল হচ্ছে আমাদের 11টি বর্ণ আছে। এই 11টি বর্ণের ভিতরে ভাওয়েল কয়টা আছে? আমাদের ভাওয়েল আছে হচ্ছে 1 2 3 4 5, তাহলে ভাওয়েল আছে হচ্ছে 5টি, যার মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি, তাহলে বাকি 6টি কি? বাকি 6টি কনসোন্যান্ট, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস এখানে গুনে গুনে দেখলাম যে আমাদের পারমুটেশন শব্দটিতে টোটাল আছে 11টা বর্ণ। এই 11টা বর্ণের ভিতরে আমাদের ভাওয়েল আছে মাত্র 5টি, আর কনসোনেন্ট আছে 6টি। প্রশ্ন দেয় এবার, প্রশ্নে বলছে শব্দটিতে ভাওয়েলগুলোর অবস্থান পরিবর্তন না করে, তাহলে ভাওয়েলগুলোর অবস্থান আমরা পরিবর্তন করব না। তাহলে ভাওয়েল কোথায় কোথায় আছে দেখুন, এইখানে একটা আছে ই, ইউ, এ, আই, ও। এই ভাওয়েলগুলো যেখানে যেখানে আছে সেখানে যদি আমরা স্থির রেখে দিই, তাহলে এদের বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে ভাওয়েলগুলো যেহেতু আমরা স্থির রেখেছি, তাহলে এদের বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে ভাওয়েলগুলোর স্থান অপরিবর্তিত রাখলে, মানে নড়ানো যাবে না, যেখানে আছে একদম স্থির থাকবে, স্থান অপরিবর্তিত রাখলে তাদের বিন্যাস কত হবে? যেহেতু অপরিবর্তিত রেখেছি, কোনো জায়গায় নাড়াচ্ছি না, তার মানে যেরকম আছে সেরকমই আছে, মানে একভাবেই বিন্যস্ত হয়ে আছে, তার মানে এখানে বিন্যাস কত হবে? 1, ঠিক আছে? কিন্তু কনসোনেন্টগুলো তো অবস্থান পরিবর্তন করতে পারবো আমরা, কারণ কনসোনেন্টগুলোর অবস্থান পরিবর্তন করতে হবে না এরকম কোনো শর্তে হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া নেই। তাহলে শর্ত যদি না থাকে, তাহলে আমরা কি লিখতে পারি যে কনসোনেন্টগুলোর বিন্যাস হবে কত হবে? কনসোনেন্টগুলোর ভিতরে আমাদের টোটাল আছে কয়টা? 6টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? এখন আমরা কি বলেছিলাম, যেখানে কোনো সংখ্যা নেওয়া লাগে না, বা এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল সূত্রটা খাটে না, সেখানে মনে রাখবেন যে ওর ভিতরে কোনো ঘাপলা আছে, মানে একটা অঙ্ক হচ্ছে 2বার আছে, বা একটা বর্ণ 2বার আছে। এখানে খেয়াল করুন টি 2বার আছে, তার মানে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল লিখবে। তো এখানে p q যেহেতু নেই, rটা তো আছে, তাই না? যে টি 2বার আছে, তার ভিতরে আবার 2টা টি আছে, তার মানে কি ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কারণ কি 2 ফ্যাক্টোরিয়াল কেন পাশে লিখে দেবেন? কারণ 2টি টি আছে, ঠিক আছে? তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, একটু ছোটো করে দিই, গেল। তাহলে আমরা কনসোনেন্টগুলো বিন্যাস সংখ্যা কত পেলাম? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, বাকিগুলো 5 6 30, 4 30 হচ্ছে 60, 120 গুণ 3, তার মানে 360 হচ্ছে। এখন তাহলে টোটাল বিন্যাস কত হচ্ছে? অতএব বিন্যাস সংখ্যা বা সাজানো যাবে, কেমন? বিন্যাস মানে তো সাজানো, তাই না? 360 গুণ 1, 360 গুণ 1 মানে কি 360। এখন প্রশ্নে যদি বলা থাকে পুনরায় সাজানো যাবে, বলতে বোঝাই
যে দেখুন পারমুটেশন নিজেই কিন্তু একভাবে সাজানো আছে, তাই না? PERMUTATION এভাবে একা একটা সাজানো আছে। তা আমাদের এখানে বলা হয়েছে যে যেভাবে সাজানো আছে সেটা নেওয়া যাবে না। তার মানে কি, যেভাবে সাজানো আছে এটা বাদ দাও, বাদ দিয়ে পুনরায় সাজাও। তার মানে কি, যেভাবে সাজানো আছে এটা নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে আমাদের? অতএব পুনরায় সাজানো যাবে। এই 360 থেকে আমরা 1 বিয়োগ দিয়ে দিব, তাহলে কত হবে? 359। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, পুনরায় বলার থাকার কারণে আমরা 1 বিয়োগ দিয়ে দিলাম, কারণ যেভাবে সাজানো আছে অলরেডি এটা আমরা নিতে পারবো না। তাহলে এটাই হচ্ছে আনসার। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন আরও একটা মজাদার বিষয় দেখি আমরা, যেমন কারেস শব্দটির বর্ণগুলি নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেকটি বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। খেয়াল করে দেখুন যে আমাদেরকে বলছে যে কারেস শব্দগুলোর বিন্যাস নির্ণয় করবা, ঠিক আছে, কিন্তু সেই বিন্যাসের প্রথম শব্দটা সবসময় একটা স্বরবর্ণ থাকা লাগবে। ঠিক আছে, তাহলে প্রথম শব্দটা সবসময় আমাদেরকে স্বরবর্ণ নিতে হবে। তাহলে খেয়াল করে দেখুন যে এইখানে কারের শব্দটিতে কয়টা বর্ণ আছে আগে তাই দেখি। 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ আছে। 7টা বর্ণের ভিতরে 1 2 3 4, 4টা হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ, তো ভাওয়েলকে স্বরবর্ণ বলি, তাই না? আর বাকি 3টা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, তার মানে কি কনসোনেন্ট। এখন প্রশ্নে কি বলেছে যে আমাদের প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকা লাগবে। এখন খেয়াল করো দেখুন স্বরবর্ণ কয়টা আছে? এখানে 4টা আছে। তাহলে আমরা লিখতে পারি প্রথম স্থানটি 4টি স্বরবর্ণ দ্বারা ফিক্স রাখলে, বিন্যাসটা নি কিন্তু বলছে সব সময় থাকবেই, তার মানে কি এটা ফিক্স রাখতে হবে, বিন্যাস করা যাবে না। তাহলে 4টি স্বরবর্ণ দ্বারা ফিক্স রাখলে বা স্থির রাখলে কতভাবে রাখা যাবে? 4টা স্বরবর্ণ আছে, তাহলে 4টার যে কোনো একটা ব্যবহার করতে পারেন 4 ভাবে। ঠিক আছে, এটা কিন্তু বিন্যাস করা যাবে না, 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে দেন না আবার, কারণ এখানে কি বলছে প্রত্যেকটির প্রথমে একটি স্বরবর্ণ থাকতেই হবে, এখানে বিন্যাস করতে বলেনি, জাস্ট 4টার যে কোনো একটা আপনি রেখে দেবেন, তাহলে 4টার যে কোনো একটা রেখে যাবে। এখন আসুন, এই 4টি স্বরবর্ণের যে কোনো একটা রাখতে হবে, বাকি স্বরবর্ণগুলো দিয়ে কি করতে হবে সেটা কিন্তু আমাদের বলা নেই। এখন এই 4টি স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ যদি প্রথমে ফিক্স রাখি, বাকি তো 3টা স্বরবর্ণ থাকছে, তাই না? বাকি 3টা ভাওয়েল প্লাস 3টা কনসোনেন্ট আমরা যে কোনোভাবে সাজাতে পারি, কারণ কি আমরা প্রথমে একটা স্বরবর্ণ ফিক্স রাখবো, বাকি যেই 3টা ভাওয়েল 3টা কনসোনেন্ট আছে সেটা আমরা যে কোনোভাবে সাজাতে পারি। তাহলে আমরা লিখতে পারি বাকি বর্ণগুলোকে, সেটা স্বরবর্ণ হোক ব্যঞ্জন বর্ণ হোক, বর্ণগুলোকে পরের অবস্থানে সাজানোর উপায়। পরে কয়টা অবস্থান আছে? 6টা অবস্থান আছে, যেহেতু 7টা বর্ণ। 6p6, তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল। কোনো বর্ণ কি 2বার আছে? নেই। তার মানে এই 6 ফ্যাক্টোরিয়াল কত হয়? 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে কত হয়? হচ্ছে আমাদের 360 গুণ 2 720। এখন আমাদের তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? আগে আমরা 4 পেয়েছিলাম প্রথম, আর পরে বাকি বর্ণগুলো 720 পেয়েছিলাম। 4 গুণ 720, তার মানে 2880 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2880ভাবে সাজানো যাবে। আমি বোঝাতে পেরেছি এটা? আচ্ছা, আরও একটা জিনিস দেখি মজাদার। দেখুন এখানে সায়েন্স শব্দটি দিয়ে বলছে সায়েন্স শব্দটিতে স্বরবর্ণগুলো একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যায়। দেখুন আগে বলছে হচ্ছে স্বরবর্ণকে একত্রে রাখতে হবে, তারপরে বলছে সবগুলো বর্ণকেই সাজাতে হবে, এখানে ট্রিকটা আছে। তাহলে সায়েন্স শব্দটিতে কয়টা বর্ণ আছে আগে আমরা দেখি। 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ আছে। তাহলে 7টা বর্ণ আছে, তাহলে 7 লেটার হচ্ছে টোটাল। এখানে স্বরবর্ণ কয়টা আছে? 1 2 3, 3টা আছে, 3টা স্বরবর্ণ। 3টা ভাওয়েল কি কি? আই ই ই। ঠিক আছে,
আর বাকি যেই চারটা হচ্ছে কনসোনেন্ট। এখন প্রশ্নে কি বলেছে, স্বরবর্ণগুলোকে সবসময় একত্রে রাখতে হবে। তাহলে স্বরবর্ণগুলোকে যদি সবসময় আমরা একত্রে রাখি তাহলে সায়েন্সকে আমরা কীভাবে লিখতে পারি দেখুন তো, SCNCEI এইভাবে লেখা যায়, অনেকভাবে লেখা যায়, এটা একটা পদ্ধতি, তাই তো? তার মানে কি আমরা স্বরবর্ণগুলোকে এখানে একত্রে রাখলাম। তাহলে স্বরবর্ণগুলোকে যদি একত্রে রাখি বা একটা পজিশনে রাখি, আমাদের বর্ণ হয় কয়টা দেখুন তো, 1 2 3 4, আর যেহেতু একত্রে রেখেছি তাহলে এটা একটা, টোটাল হচ্ছে 5টি বর্ণ হয়। তাহলে আমরা লিখতে পারি যদি স্বরবর্ণগুলোকে একত্রে রাখি বা একটি বর্ণ বিবেচনা করি, সেক্ষেত্রে আমাদের সায়েন্স শব্দটিতে বর্ণ সংখ্যা হবে হচ্ছে 5টি। বোঝা গেল? এটা আমরা লিখে নিই যে স্বরবর্ণগুলোকে একত্রে রাখলে মোট বর্ণ হবে 5টি। ঠিক আছে? তাহলে আমরা স্বরবর্ণকে একত্রে রেখে বাকিগুলোকে আমরা 5ভাবে সাজিয়ে নিচ্ছি। এখন এই 5টি বর্ণকে নিজেদের মধ্যে সাজানোর উপায় কি? 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু কাহিনী হচ্ছে সি দেখুন 2বার আছে, সি 2বার থাকলে মানে কি 2 দিয়ে ভাগ করে দিব, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে 4 5 20, 3 20 60 হচ্ছে। ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে যে এই যে ই আমরা এখানে কি বলেছি, সব কয়টি বর্ণকে কতভাবে সাজানো যায়। সব কয়টি মানে এই যে ইই এই 3টা বর্ণ একসাথে আছে, এই 3টাকেও নিজেদের ভিতরে সাজানো যায় 3ভাবে, তাই না? 3ভাবে, যেভাবে হোক সাজানো যায়। তাহলে আমরা লিখতে পারি যে ইইআইকে নিজেদের মধ্যে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আবার 2টা আছে মানে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3ভাবে। ঠিক আছে? অতএব বিন্যাস সংখ্যা কি হবে? আগে পেয়েছি আমরা 60 ইন্টু 3ভাবে সাজানো যায় এটা, তাহলে 3 3 18 180, এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? আমি আশা করি বোঝাতে পেরেছি। তারপরে মজাদার অঙ্ক যে অ্যারেঞ্জ শব্দটিকে কতভাবে সাজানো যাবে যেখানে দুটো আর দুটো একত্রে থাকবে। এটা আমি আর করে দিচ্ছি না। এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলো করিয়েছি এগুলোর বেসিক দিয়ে আপনি এটা পেরে যাবেন ইনশাল্লাহ। চেষ্টা করবেন। কারের শব্দটি থেকে ক্যামব্রিজ শব্দটি থেকে 5টি বর্ণ কোণ করলে কতগুলো, সবগুলো স্বরবর্ণ একত্রে থাকবে, এটা অলরেডি আমি করে দিয়েছি। এখন আসুন 6 নম্বর টাইপের যে অঙ্কটা আমাদের এখান থেকে এসে থাকে বিন্যাস থেকে, সেটাকে আমরা বলি চক্রবিন্যাস। চক্রবিন্যাস মানে চক্রাকারে বা গোলাকারে যদি সাজাই। ফর এক্সাম্পল এখানে দেখুন একটা প্রশ্ন আছে যে 10 জন লোককে কতভাবে একটি গোল টেবিলের পাশে আসন গ্রহণ করতে পারবে বা গোল টেবিলের পাশে সাজানো যাবে। এখন এখান থেকে 2টা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে যে n সংখ্যক বস্তুকে চক্রাকারে বা গোলাকারে সাজালে বিন্যাস সংখ্যা হবে n-1 ফ্যাক্টোরিয়াল। এটা একটা সূত্র, এটা মনে রাখতে হবে আমাদের যে আমরা যদি n সংখ্যক বস্তুকে চক্রাকারে বা বৃত্তাকারে সাজাই তাহলে তাদের বিন্যাস সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল। কিন্তু কাহিনী হচ্ছে যদি বস্তুটিকে উল্টে দেখা যায় তাহলে তাদের বিন্যাস সংখ্যা হবে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এই n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 কেন লিখলাম এটা একটু পরে আপনাদের কাছে ক্লিয়ার হবে।
তাহলে এটা একটু মনে রাখতে হবে যে n সংখ্যক বস্তুকে যদি আমরা চক্রাকারে সাজাই তাদের বিন্যাস সংখ্যা হবে n - 2 ফ্যাক্টরিয়াল। যদি বস্তুটিকে উল্টে দেখা যায় তাহলে n - 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2। তাহলে এখানে প্রশ্নটা দেখুন যে আমরা 10 জন লোককে একটি গোল টেবিলের পাশে সাজাবো। তাহলে 10 জন লোককে যদি গোল টেবিলের পাশে সাজাই তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? 10 - 1 ফ্যাক্টরিয়াল, কারণ এখানে n এর মান 10, তাহলে 10 - 1 তার ফ্যাক্টরিয়াল, তার মানে কি 9 ফ্যাক্টরিয়াল। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমরা তো এটাকে উল্টায় দেখতে পারি। একটা মানুষকে কি আপনি উল্টায় দেখতে পারেন? মানুষকে তো উল্টিয়ে দেখা যায় না, তার মানে এটা প্রথম সূত্রটা কাটবে। কিন্তু পরেরটা খেয়াল করুন যে 12টি বিভিন্ন ধরনের মুক্তা দিয়ে কতগুলো মুক্তার হার তৈরি করা যাবে। এইটা খেয়াল করুন যে এখানে 12 - 1 ফ্যাক্টরিয়াল, কিন্তু মুক্তার মালাকে কি আপনি উল্টে দেখতে পারেন? হ্যাঁ, মুক্তার মালাকে উল্টিয়ে দেখা যায়, তার মানে বাই 2। এইটা হবে কেমন? এটা হবে 11 ফ্যাক্টরিয়াল বাই 2, এটা আনসার। ঠিক আছে, তাহলে এতটা সোজা। এখন আসুন একটু ইন্টারেস্টিং বিষয় দেখি আমাদের এই চক্রবিন্যাসের ভিতরেই, যে ধরুন আপনাকে প্রশ্ন করা হলো কত উপায়ে 3 জন পুরুষ এবং 3 জন মহিলাকে একটি বৃত্তাকার টেবিলে বসানো যাবে যাতে করে প্রত্যেক মহিলা 2 জন পুরুষের মাঝে থাকে। তাহলে আমরা মনে করি এইগুলো হচ্ছে মেল, কেমন? মেল মেল মেল। তাহলে 3টা মেলকে যদি আমরা এইভাবে চক্রাকারে বসাইতে পারি, এখন আমরা মহিলাগুলোকে এই ফাঁকে ফাঁকে বসাবো, ফিমেল ফিমেল ফিমেল। যদি ফাঁকে ফাঁকে বসায় তাহলে খেয়াল করুন যে প্রত্যেক মহিলা হচ্ছে 2 জন পুরুষের মাঝে থাকছে। তাহলে এইভাবেই আমাদেরকে সাজাতে বলা হচ্ছে। এখন আমরা এইভাবে কি করে সাজাতে পারি? তাহলে প্রথমে আমরা পুরুষগুলোকে সাজাতে নেব, কেমন? আমরা বলতে পারি যে প্রথমে 3 জন পুরুষকে বৃত্তাকারে সাজালে পাই, নট সাজালে, বসালে পাই কি হয়? n - 1 ফ্যাক্টরিয়াল, তার মানে কি 3 - 1 ফ্যাক্টরিয়াল, তার মানে কি 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এটাই আনসার। এখন শর্তে বলা আছে কি মহিলাগুলোকে এমনভাবে সাজাবো যারা প্রত্যেকের 2 পাশে 2 জন করে পুরুষ থাকে, তার মানে মাঝে মাঝে দিব, তাই তো? এখন আমরা কি লিখব? এবার প্রতি 2 জন পুরুষের মাঝে একটি করে মোট 3টি ফাঁকা স্থান আছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রতি 2 জন পুরুষের মাঝে একটি করে মোট 3টি ফাঁকা স্থান আছে, এই একটা, এই একটা, এই একটা। তাহলে 3টি ফাঁকা স্থানে তাহলে লিখতে হবে বাকি 3টি ফাঁকা স্থানে 3 জন মহিলাকে বসানোর উপায় কি? 3p3 মানে কি 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 3 গুণ 2 মানে 6। তাহলে উত্তর কি হবে? অতএব বিন্যাস সংখ্যা কত হচ্ছে? আগে ছিল আমাদের 2 ফ্যাক্টরিয়াল, তার মানে কি 2 গুণ 1 2 ছিল। এবার আমাদের কত? এবার আমাদের হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, মানে 3 গুণ 2 গুণ 1 6। তাহলে আগে ছিল 2, এখন হচ্ছে 6, 3 6 দুগুণে 12 হবে, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নটা দেখুন, কত উপায়ে 5 জন ছেলেকে এবং 3 জন মেয়েকে একটি বৃত্তাকার টেবিলে বসানো যাবে যাতে কোনো মেয়ে একসাথে না বসে? এটা আগের মতোই অঙ্ক, জাস্ট আপনি যদি একটু বুঝে করে দেন হয়ে যাবে। তাহলে এটাই ছিল আমাদের বিন্যাস নিয়ে। আশা করি বিন্যাস নিয়ে সমস্যা থাকার কথা না। পরবর্তী দিন আমরা সমাবেশ নিয়ে জানবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।